আমার মা যখন মারা গিয়েছিলেন তিনি আমাকে এই পরিবারের সকলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন সকলের খেয়াল রাখতে। আর আমার এও মনে আছে আমি আমার মায়ের কাছে কি প্রতিজ্ঞা করেছিলাম। আমার মা মনে প্রচন্ড কষ্ট পেয়েছিলেন যখন শুনেছিলেন উপতিষ্য রাজসিংহাসনে বসেছে। তাই এখন আমি তার স্বপ্ন পূরণের জন্য লড়াই করছি। মহান আমাকে সিংহাসনে বসানোই আমার একমাত্র লক্ষ্য। আর সেই কারণেই আজ আমি এই আরতির আয়োজন করেছি। আমি জানি দিদি, আপনার মাথায় এখন কত বড় দায়িত্ব। আর এই কথা শুনে আমার খুব ভালো লাগলো যে আপনি আপনার মাকে দেওয়া কথা রাখার জন্য কত কষ্ট করছেন। পুরোহিত মশাই, আপনি আমাকে বলুন, খনাকে সুস্থ করে তোলার জন্য কি করা যেতে পারে? আমি শুধু খনাকে সুস্থ দেখতে চাই। সে যে উপায় হোক, আপনি শুধু আমাকে বলুন, আমায় আদেশ করুন, আমি তার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। দিদি তো নিজের মতো করে চেষ্টা করছেন, আমি তার জন্য তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি চিরকাল দিদিকে নিজের মতো করে দেখেছি, আপন করে দেখেছি, কোনোদিনও পর ভাবতে দিইনি। আর কোনোদিনও যদি আমি দিদিকে নিজের থেকে আলাদা করে দেখি, ভগবান করুক আমার যেন মৃত্যু হয়। আমি জানি উপদেশ, তুমি চিন্তা করো না। খনামার জন্য যা করতে হয় আমি করব। তার জন্য যদি আমার মৃত্যু হয় তাও ভালো। না দিদি, অমন কথা বলবেন না। এই পরিস্থিতিতে আপনার আমাকে প্রয়োজন, আমার আপনাকে প্রয়োজন। আপনি যদি এখন অসুস্থ হয়ে পড়েন, আমি কোথায় যাব? কার কাছে গিয়ে উপদেশ চাইব? রাজন ঠিক কথাই বলেছেন। এই গোটা রাজপ্রাসাদে আপনার মুখের উপরে কথা বলার সাহস কারণ নেই, আপনার দিকে আঙুল তোলার সাহসও কারণ নেই, আপনাকে দোষ দেওয়ার সাহসও কারণ নেই। আপনি এই রাজ পরিবারের জ্যেষ্ঠা, মহারাজের অভিভাবক। যদি আপনাকে কেউ দোষও দেয় রাজৌদি, আমার মনে হয় শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণেই এই অবস্থার উৎপত্তি। বিষয়টা হলো রাজপরিবার। রাজপরিবার? আমার মনে হচ্ছে সেখানে কোনো বড় ধরনের ষড়যন্ত্র চলছে, এবং এই সব কিছুর মধ্যে রাজৌদি বেশ ভালোভাবে জড়িত। মিহির, 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 কোথায় গেল ছেলেটা? মিহির, মিহির, গেল কোথায় ছেলেটা? মিহির, তাহলে কি আশেপাশে কারো বাড়ি চলে গেল? কিন্তু কার বাড়ি বা যাবে? আমি তো এখানেই কাজ করছিলাম, তখনই কি বেরিয়ে গেল? না 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 না, আমি একবার দেখে আসি। মিহির, মিহির, আমি জানি উপদেশ, ঐশিকার সঙ্গে যা হয়েছে তা খুবই অন্যায় হয়েছে। আমি নিজেও এটা একেবারেই মেনে নিতে পারছি না। যে কোনো মানুষই এইরকম পরিস্থিতিতে মানসিকভাবে একেবারে ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। আর ঐশিকার ক্ষেত্রেও সেটাই হয়েছে।
ও খুব আঘাত পেয়েছে বলেই এরকম আচরণ করছে। একবার ভাবো তো, কি ঝড়টাই না বয়ে গেল বেচারির উপর। কিন্তু এরকম তো চলতে দেওয়া যায় না। চলো উপদেশ, আমরা দুজনে গিয়ে ঐশিকার সঙ্গে কথা বলি। না দিদি, আমি ঐশিকার সাথে কোনো কথাই বলতে চাই না। তুমি একবার আমার দিকটা ভেবে দেখো। আমার মাথায় এখন এত দায়িত্ব, এত দুশ্চিন্তা। তুমি দয়া করে আমাকে এসবের মধ্যে জড়িও না। তা বললে হয় না উপদেশ। ভুলে যেও না, আমি এই পরিবারের জ্যেষ্ঠা। আমি বেঁচে থাকতে এই পরিবারে এমনটা হতে দিতে পারি না। ঐশিকা তোমার স্ত্রী, তোমার সুখে দুঃখে যেমন তোমার স্ত্রী তোমার সঙ্গী থাকেন, তেমন তার সুখে দুঃখে, তার বিপদ আপদে পৃথিবীর আর কেউ তার পাশে থাকুক বা না থাকুক, তুমি তার পাশে থাকবে। ঐশিকা আহার নিদ্রা ত্যাগ করেছে। একমাত্র তুমিই পারো তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এটা তোমার দায়িত্ব। এসো আমার সঙ্গে, এসো। মেহের, মেহের, রেবতী, রেবতী। আপনি এসে গেছেন? মিহিরকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি, খুঁজে পাচ্ছ না? এর মানে কি? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সব জায়গায় খুঁজে এসেছি, প্রতিবেশীদের বাড়ি অবধি খুঁজে এসেছি, কোথাও নেই। কি হলো, কি হলো আমার ছেলেটার? কোথায় গেল? ও তো আমাকে ছেড়ে কোথাও যায় না। আজ কোথায় গেল? আমি যদি আর আমার ছেলেটাকে খুঁজে না পাই। দাঁড়াও 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 দাঁড়াও, শান্ত হও রেবতী। এত উতলা হলে চলে? তুমি এখানে বসো, আমি দেখছি। মেয়েকে যদি খুঁজে পাই। তুমি বসো এখানে, শান্ত হও। মিহির, ইস, আরে কি অবস্থা হয়েছে তোমার ঐশিকা? এ তো চোখে দেখা যায় না। কি চেহারা করেছো তুমি? কিছু খাওয়া দাওয়া করছো না। এরকম ভাবে থাকলে তুমি বাঁচবে কি করে বলো তো? উপদেশ, তুমি ওকে বোঝাও। এখন যদি ওর বাপের বাড়ি থেকে, মানে সুমাত্রা থেকে লোক আসে, তারা কি ভাববে? তারা তো ভাববে যে আমরা ওর যত্ন করি না, ওকে দেখাশোনা করি না। যথেষ্ট হয়েছে। আমার সহানুভূতির কোনো প্রয়োজন নেই। আর আমার বাপের বাড়ির লোক, তারা এলে বুঝবে আমি এমন একটা ভুল করেছি যেই ভুলের জন্য আমাকে ক্ষমা করা হবে না। ছি ঐশিকা, এরকম অভিমান করলে চলে? তুমি যদি নিজের শরীরের এরকম ক্ষতি করো, আমাদের কত খারাপ লাগবে বলো তো? নিজের শরীরের যত্ন নিতে হবে। নাও নাও, প্রসাদ খাও। নাও, কি হলো? নাও। নাও। কি হলো, নেবে না? কি হলো, নাও।
নেবে না? খাও। দেখেছো উপদেশ, তোমার বউ আমাকে বিশ্বাস করে না। এতটা অবিশ্বাস যে আমার হাতে খায়ও না। এই দুঃখ আমি কোথায় রাখি বলো তো? এদিন দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? আচ্ছা, আমি যদি তোমাকে খেয়ে দেখাই, এই দেখো। নাও, হলো তো? আমি জানি ঐশিকা, তুমি আমাকে খুব খারাপ ভাবো, খুব খুব খারাপ। কিন্তু বিশ্বাস করো, আমি এতটাও খারাপ নই যে তোমাকে বিষ খাওয়াবো। ছি ঐশিকা, ছি। দেখেছো ঐশিকা, তোমার স্বামীও আর তোমাকে ভালোবাসে না। এখনো সময় আছে। আমার বিরুদ্ধে যুদ্ধ করে তুমি কিচ্ছু পাবে না, বরং তোমার পায়ের তলার শেষ মাটিটাও সরে যাবে। আমি এখন কোনো কথাই বলবো না। আমি শুধু তোমার বিচারের অপেক্ষায় আছি ঈশ্বর। ন্যায় বিচার তোমাকেই করতে হবে। চারিদিকে তো খুঁজে এলাম, কোথাও মেয়েকে পাওয়া গেল না। কোথায় যেতে পারে? পাঠশালা আর বাড়ি ছাড়া মেয়ে তো আর কোথাও যায় না। আমি জানি আমি আর কোনোদিন আমার ছেলেটাকে দেখতে পাবো না। মিহির, মিহির বাবা, কোথায় গিয়েছিলে? মিহির, মিহির, কোথায় গেছিলে? মিহির, আয় বাবা, আয়। কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি বাবা? এভাবে কাউকে না বলে যেতে আছে? আর কোনোদিন যদি তুমি কাউকে না বলে ঘর থেকে বেরো, তুমি কিন্তু খুব বকুনি খাবে। তুমি জানো না, জানো না তোমাকে না দেখতে পেলে আমার কতটা কষ্ট হয় বাবা। এ কি? এগুলো কি মিহির? দেখি। রেবতী, এ তো আঁকার জিনিসপত্র। মিহির আবার কবে থেকে আঁকা শুরু করলো রেবতী?
রেবতী, মেয়েরকে একটু একা নিজের মতো ছেড়ে দাও। হয়তো এই সমস্ত কিছু ওকে কোনোভাবে সাহায্য করবে। এটা কোনো কথা হলো? আমি এই বৈদ্যের কথা বিশ্বাস করি না। উনি কোনো বৈদ্যই নন। উনি আমাকে বিশ্রাম নিতে বলেছেন। আমাকে, মহান আমাকে। এই বৈদ্য অনেক বড় বৈদ্য। এখানে ওনার অনেক নাম আছে, আর তিনি যদি আপনাকে বিশ্রাম নেওয়ার কথা বলে থাকেন তবে সত্যিই আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত। ওনার কথা অমান্য করবেন না। বিশ্রাম শুধুমাত্র শিশু এবং নারীদের প্রয়োজন, পুরুষদের নয়। আমার মাথার উপর অনেক দায়িত্ব আছে, অনেক কাজ বাকি পড়ে আছে আমার। আমাকে সেগুলো সম্পন্ন করতেই হবে। এভাবে এখানে শুয়ে বসে থেকে সময় নষ্ট করার কোনো প্রবৃত্তি আমার নেই। বেশ, আপনি যখন এখান থেকে চলেই যেতে চাইছেন, বিশ্রাম যখন নাই নিতে চাইছেন, ঠিক আছে। আপনি আপনি যান, চলে যান। আমি আপনাকে বাধা দেব না, তবে আমার একটা অনুরোধ আছে। আপনার ক্ষতস্থানের বাঁধনটা সবেমাত্র পরিবর্তন করা হয়েছে। আপনি একটু অপেক্ষা করে যান, আমি এখনই আসছি। এইভাবে আর এখানে পড়ে থাকলে সব কিছু একেবারে হাতের বাইরে চলে যাবে। এমনকি আমার কাছে কোনো খবরও নেই রাজধানীতে কি হচ্ছে, রাজপ্রাসাদে কি হচ্ছে। আর ওই সামান্য জলদস্যু সে কিনা আমাকে মারতে পাঠালো। কিন্তু একটা খটকা এখনো রয়েছে। পিছন থেকে আমার মাথায় কে আঘাত করলো? কে? যাই হোক, ওই জলদস্যুদের আমি ছাড়ব না। ওদের বোঝানোর সময় এসে গিয়েছে রাজকুমার আর রাজ রক্তের প্রকৃত অর্থ কি। নিন, এই ফলের রসটা খেয়ে নিন। এর মধ্যে আপনার ওষুধটাও মেশানো আছে।